প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 2 লেখনীতে জান্নাত নুসরাত। যেই সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার সাথে দ্বন্দ্বে নেমেছিলেন সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চুরে বিবর্ণ করে দিলেন। বন্দুকের ভেতর থেকে বের হওয়া গুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে, কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়া কথার বলি তা মনে আঘাত করলে কখনো চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না। হেলাল সাহেবের কিছুক্ষণ আগের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব। নাসির সাহেবের এক জায়গা স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারলেন না হেলাল সাহেব। রাগী গলায় চোখ মুখ অন্ধকার করে বললেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির? তোকে বারংবার একটা কথা বলতে হচ্ছে কেন? ইশরাত দাঁড়িয়েছিল নাসির সাহেবের পাশেই। বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধরফর করে উঠল ছোট্ট মেয়েটার। কাঁদো কাঁদো চোখে বাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চেপে ধরল নাসির সাহেবের বড় হাতখানা। নাসির সাহেব ইশরাতের স্পর্শে কেঁপে উঠলেন। এতক্ষণ ধরে ধ্যান জ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়েছিলেন ভাইয়ের সামনে। অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন নিষ্পলক। যেই ভাইয়ের সাথে বড় হওয়া, যার হাত ধরে হাঁটতেন, যে উঠতে বললে উঠতেন, বসতে বললে বসতেন, সেই ভাই আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। পুরুষরা কাঁদে না, কিন্তু সেদিন ইশরাত দেখেছিল তার বাবার চোখে জল চিকচিক করছে। কান্না আটকানোর বৃথা চেষ্টা। আজমল আলী আর মেহেরুন নেছা এইসবের কিছুই জানেন না। তারা রাতের খাবার খেয়ে শোয়ার পরে এই ঘটনা। হেলাল সাহেবকে দমাতে এগিয়ে আসলেন শহীদ আর সোহেব। সোহেব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, বড় ভাই কি বলছেন আপনি? এত রাতে মেজো ভাই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন। ঠান্ডা মাথায় চিন্তা করুন, এখানে তো ভাইয়ের কোনো দোষ নেই। আব্বার কথায় এই বিয়ে, তাহলে আব্বাকে গিয়ে প্রশ্ন করুন। মেজো ভাই তো শুধু নিরপেক্ষ ছিল। না তিনি আব্বাকে উস্কেছেন, না তিনি বলেছেন বিয়ে দেওয়ার কথা। আব্বা ভালো বুঝেছেন তাই এই বিয়ে দিয়েছেন। সেখানে আপনি মেজো ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ এই বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকু আব্বারও আছে। আপনি বড় হয়ে না বুঝলে কিভাবে হবে বলুন ভাই? সোহেব সাহেবের কথায় টু শব্দ করলেন না হেলাল সাহেব। নিজের জায়গায় স্থির রইলেন। শহীদ কিছু বলতে যাবেন, তার আগেই হেলাল সাহেব থামিয়ে দিলেন। চোখ ছোট ছোট করে পুরুষালী পুরো গলায় আওড়ালেন, আমি তোদের বড় না তোরা আমার বড়? আমার এই সিদ্ধান্তে কারোর সমস্যা হলে সেও যেন নাসিরের সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। সোহেদ তোয়াক্কা করলেন না। রাগী গলায় মেজো ভাইয়ের হয়ে বললেন, আপনি ভুল করছেন বড় ভাই। সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন। আপনি যদি বড় না হয়ে বোঝেন তাহলে আপনাকে বোঝানোর সাধ্যি আমাদের নেই। নাসির সাহেব নিজের অস্থিরতা লুকিয়ে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার যখন এটা ইচ্ছে তাহলে তাই হবে। আগামীকাল আমি আমার সন্তান স্ত্রীকে নিয়ে চলে যাব। আজকে এই ঝড়ঝাপটার রাতটুকু আপনার বাসায় থাকতে দিন, এই আর্জি আপনার কাছে। আজকের জন্য এই বাড়ির ছাদ কেড়ে নেবেন না দয়া করে। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই গটগট পায়ে চলে গেলেন হেলাল সাহেব। ভাইয়ের এই নির্লিপ্ততা ভীষণ মনে আঘাত আনল নাসির সাহেবের। ড্রয়িং রুমে বসে থেকে নিজ মনে শপথ নিলেন, এই জীবনে বেঁচে থাকতে এই বাড়ির সদর দরজায় পা মারাবেন না তিনি কোনো দিন। আল্লাহ যেন তার এই শপথ চিরকাল স্থায়ী রাখার তৌফিক দেন। রান্নাঘরে ফুপিয়ে কান্না করছেন নাজমিন বেগম। পাশেই মুখ কালো করে দাঁড়িয়ে আছেন লিপি বেগম। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মেজো, আমি কথা বলবো ওনার সাথে। ওনার এইরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি আমি এখনো বুঝতে পারছি না। লোকটা পাগল হয়ে গিয়েছে। লিপি বেগমের কথা শেষ হতে না হতেই নিরেট গলায় রান্নাঘরের বাহির থেকে নাসির সাহেব বললেন, আপনার কথা বলতে হবে না ভাবি। বড় ভাইয়ের সিদ্ধান্ত আমি কখনো ফেলে দেইনি, এবারও ফেলবো না। নাজমিন যাও, গিয়ে কাপড় গুছিয়ে নাও। এই বাড়িতে যেন আমাদের কারোর একটা সুতোও না থাকে। নাজমিন বেগম এবার জোরালো শব্দে কেঁদে উঠলেন। সাথে কেঁদে উঠল ঝর্ণা ও রোহিণী। লিপি বেগম মুখ শক্ত করে বললেন, উনি বললেন বলেই তুমি চলে যাবে মেজো ভাই? এখানে ওনার যতটুকু ভাগ আছে ততটুকু তোমারও আছে। নাসির সাহেব অনীহা নিয়ে চলে গেলেন। পরবর্তী কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। লিপি বেগম মাথায় হাত দিয়ে বসে গেলেন, দেওয়ালে পিঠ ঠেকিয়ে মৃদু গলায় আওড়ালেন, বড় মিয়া তো বড় মিয়া, মেজো মিয়া সুবহানাল্লাহ। একজনের তুলনায় আরেকজনের রাগ জেদ বেশি। চারিদিকে ঝিঝি পোকার শব্দ। বৃষ্টির তোড়ে গাছের ডাল মটমট করে ভাঙার শব্দ হচ্ছে, সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত।
কাছেই কোথাও বাজ পড়েছে। সেই শব্দে পুরো সৈয়দ বাড়ির ইট পাথর কেঁপে উঠল। জাইন একবার চোখ বন্ধ করে জানালার দিকে চিন্তিত চোখে তাকিয়ে খালি হাতে হাতড়ে হাতড়ে কিছুটা চুপি চুপি ইশরাতের রুমে আসলো নাজমিন বেগমের খুঁজে। সেখানে ইশরাতের মাথার পাশ ঘেঁষে চোখ বুজে বসে আছেন নাজমিন বেগম। চোখ লেগে এসেছে নাজমিন বেগমের। বিছানার হেডবোর্ডে মাথা রেখে একপাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি। ফিস ফিস কণ্ঠে কারো গলার আওয়াজ শুনে ঘুম থেকে ধরফর করে উঠে বসলেন। চোখের পাতা ঝাপটে নরম চোখে চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলেন ডেকে ওঠা মানুষটাকে। শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোয় নাজমিন বেগম দেখতে পেলেন কিশোর বয়সে পদার্পণ করা এক বোঝদার কিশোর দাঁড়িয়ে আছে একপাশে কাঁচুমাচু ভঙ্গিতে। জাইনকে একপাশে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে নিলেন, বসালেন নিজের পাশে। কোনো প্রশ্ন করলেন না, ঠিক সময়ের অপেক্ষা করলেন। যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজেই কথা শুরু করবে। আর সেই ঠিক সময়ের অপেক্ষায় নাজমিন বেগম নির্লিপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে। টিকটিক করে সময় গড়ালো। ভারী শব্দে মোটা দেওয়ালের ঘড়ি বেজে উঠল। নাজমিন বেগমের শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ অংশ চেপে ধরে ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য। ঘড়ির মিনিটের কাঁটা 4টা 30 মিনিটে আটকে মোমবাতি নামিয়ে রাখলেন টেবিলের ওপর। আবারও নীরবতা নেমে আসলো তাদের দুজনের মধ্যে। দূরের মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করেছে। নাজমিন বেগমের মধ্যে এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল। এতক্ষণ চুপ করে বসা নাজমিন বেগম ছটফট করতে লাগলেন। জায়েন চুপচাপ নাজমিন বেগমের উদ্দীপনা ছটফট করা লক্ষ্য করল। মসজিদে ফজরের আজান হতে জায়েন নিজের মুখ খুলল। মেজমা, মেজমা, বাবা কি ইশরাতের নতুন করে বিয়ে দিয়ে দেবে? কিশোরের এই উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন নাজমিন বেগম। গুছিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে এলোমেলো করে দিলেন। জাইন নাজমিন বেগমের হাত নিজের মাথার একপাশে চেপে ধরে চেয়ে রইল নাজমিন বেগমের দিকে, নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাজমিন বেগম মোলায়েম কণ্ঠে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দেবেন ঠিক সময়ে। শুধু পড়াশোনায় মনোযোগী হও, অনেক বড় হও, যাতে যেদিন তুমি আমার মেয়েকে নিতে আসবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়েকে সঁপে দিতে পারি। বড় ভাইয়াকে নিয়ে আবার দেশে আসবে, সব কিছু ঠিক করবে তুমি। তোমার কাঁধে এই বড় দায়িত্ব তুলে দিলাম আমি। আমার মান, আমার গুরুত্ব, আমার ভরসা তুমি ভাঙবে না আমি জানি জাইন। এমন হয়ে তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজো বাবা চাইলেও তোমাকে রিফিউজ করতে না পারে। মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয়, আমিও যেন তারই একজন হই। এখন যেমন আছো তার তুলনায় আরও বেশি বুঝদার হও। নাজমিন বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন জাইনের। জাইন ছলছল চোখে নাজমিন বেগমের দিকে তাকিয়ে 2 হাতে জড়িয়ে ধরল। গলা ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনাকে অনেক মিস করব। আমাকে নাকি ইশরাতকে? জাইন লজ্জা পেয়ে মুখ গুজে নিল নাজমিন বেগমের বুকে। নাজমিন বেগম স্নেহের পিঠে হাত বুলিয়ে দিলেন ছেলেটার। নতুন ভোরের ঝাপসা আলোয় দেখতে পেলেন তাদের চলে যাওয়ার দুঃখে কিশোর এক ছেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। দীর্ঘশ্বাস ফেলে এক হাত পিঠে হাত দিয়ে অন্য হাত দিয়ে চুল বুলিয়ে দিলেন। ফিসফিস করে জাইনের উদ্দেশ্যে বললেন, তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে। আমি ইশরাতকে তোমার অপেক্ষায় শেষ বিকেলের সূর্যের শেষ আলোয় জানালার কাছে দাঁড় করিয়ে রাখব। আমাদের এই অপেক্ষা যেন দীর্ঘ না হয় জাইন। তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো। জাইন ঘুমে বুজে আসা চোখ কোনো রকম খোলা রেখে আওড়ালো, আমি আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা করাবো না মেজমা। খুব তাড়াতাড়ি আসব, আপনাদের ফিরিয়ে নিতে আসব এই বাড়িতে। সব ঠিক করে দেব আমি। বাবার এই মিথ্যে অহংকার অহমিকা একদিন ভাঙবে। তিনি নিজে লজ্জিত হবেন নিজের এই দোষে। লিপি বেগম মুখ বেজার করে বসে আছেন হেলাল সাহেবের পাশে। হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন সামনের দিকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেয়ে রইলেন বাহিরের দিকে। ঝড়ের গতিতে গাছপালা হেলে তুলে এদিক সেদিকে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূত হলো পিঠে মোলায়েম নারী হাতের স্পর্শ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। লিপি বেগম মুখ দিয়ে আকার শব্দ বের করতেই হেলাল সাহেব ঠোঁটে তর্জনী আঙুল চেপে চুপ রইলেন। স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন লিপি বেগম। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি নেমে এসেছে শরীরে।
বিয়ে বিষয়ক কোনো প্রশ্ন করতে চাইলেন না স্বামীকে, কিন্তু মুখ দিয়ে সেই বের হয়ে আসলো বিয়ে বিষয়ক প্রশ্ন। স্বামীর পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন, আপনি বিয়েটা মেনে নিতে চাচ্ছেন না কেন? হেলাল সাহেব চোখ থেকে চিকন লেন্সের হাই পাওয়ারের চশমাটা খুলে রাখলেন পাশের মিনি টেবিলে। বালিশ বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে রেখে নিজেও আধশোয়া হয়ে পড়লেন। চোখের ওপর ডান হাতের কবজি চেপে রেখে গম্ভীর স্বরে আওড়ালেন, মোমবাতি নিভিয়ে দাও। অজ্ঞতা লিপি বেগম নিভিয়ে দিলেন মোম। মোমের শিখা নিভে যেতেই ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ। হেলাল সাহেব এবার নিজে থেকেই নিজের মনের কথাগুলো বলতে শুরু করলো। আমার বন্ধু শাহেদ খানকে তুমি তো জানো, তার মেয়ের সাথে আমি জায়েনের বিয়ে ঠিক করেছিলাম। এক প্রকার বলতে পারো ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জায়েনের বিয়ে দিবেন ইশরাতের সাথে। আমি প্রথমে বিরোধিতা করলেও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া যায়, কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আরশ আর ওর মেয়ের বিয়ে দিয়ে। তবে মাঝখান থেকে আব্বা আমার না করাতে রেগে গিয়ে আরশের বিয়েও ঠিক করে দিলেন। লিপি বেগম আলো নিভানো থাকায় হাঁপ ছেড়ে বাঁচলেন। কান পেতে যে বিকেলবেলা সব শুনেছিলেন তা আলগোছে চেপে নিলেন নিজের মাঝে। জিজ্ঞাসা করলেন, এবার আপনি কি করবেন? হেলাল সাহেব এবার রহস্যময় হাসি হাসলেন। অন্ধকারে স্ত্রীর দিকে স্থির চোখে তাকিয়ে বললেন, ওদের ডিভোর্স করিয়ে দেব। লিপি বেগম আঁতকে উঠলেন, মুখে এক হাত দিয়ে চেপে অবিশ্বাস্য গলায় শুধালেন, আপনি পাগল হয়ে গিয়েছেন? নিজের ওয়াদা রক্ষার জন্য বিয়ে ভেঙে দেবেন? আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে? তাহলে এখন কি হবে? সম্পর্ক কি এইভাবে জোড়া লাগানো যাবে? আপনার এরূপ কাজে তো সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতেও পারিনি। হেলাল সাহেব নিজের আত্ম অহমিকা বজায় রেখে বললেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় তত নিচে নামবো, তবু ডিভোর্স করাবো। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছর এই লোকের সংসারে তিনি লোকটাকে বিন্দুমাত্র পরিমাণ চিনতে পারেননি। এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন। চিন্তিত গলায় বললেন, কিন্তু জায়েন তো ডিভোর্স দেবে না ইশরাতকে। আমি কি সেটা বলেছি তোমাকে? জায়েন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দিবে। ছেলেটা আমার একটা কথাও ফেলে না, এবারের আবদারটাও ফেলবে না। আপনি এমন কেন করছেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেললেন। স্ত্রীর কপালে 2 আঙুল দিয়ে টোকা দিয়ে রাশভারী গলায় আওড়ালেন, এটা কোনো বিয়ে ছিল না, পুতুল খেলার মতোই একটা ভাবো। আর আরশকে আমি নিজের মতো করে গড়ব। এখান থেকে যাওয়ার পর এইসবের স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দেব। তখন না হয় বিয়ে করে নেবে শাহিদের মেয়েকে। আর আমি তো আরশকে জীবনেও কখনো আসতে দেব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথে ওর দেখাও হবে না, আর এর বিয়ে তো এমনিতেই ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকালেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না নাসির হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বিতৃষ্ণায় তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগল। নিজের বিতৃষ্ণা লুকিয়ে শুধু মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছে। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন সেখানে স্বয়ং আল্লাহ তাআলা তার দরবারে কবুল করেছেন, আর তার ইচ্ছে হয় বলেই এই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দেব। এই ধরনের পাপে লিপ্ত হবেন না, আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, আরশের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, কারণ পুরুষদের 4টে বিয়ে জায়েজ আছে। কিন্তু মেয়েটার কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কাউকে নিজের সাথে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনা করতে পারবেন না। লিপি বেগমের এত কথার একটা উত্তরও করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে হলো একদলা থুথু স্বামীর মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ এক পাশ ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত। একেবারে ফজরের নামাজ শেষ করে 2 চোখ বুজলেন তিনি। পাড়ি জমালেন নিদ্রার দেশে। সারা রাত বৃষ্টির পরে স্নিগ্ধ এক ভোরের শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা বাতাসের তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠে বসল নুসরাত। এক চোখ খুলে সামনের দিকে তাকিয়ে আবার বসে বসে ঝিমোতে লাগলো। আরশ কিছুক্ষণ বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের খড়খড়ে হাত ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের। গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো
তখন দু চোখ ডলতে ডলতে সামনে তাকালো ঝিমনো নিয়ে। মুখে হাত রেখে হাই তুলে আড়মোড়া ভাঙল ছোট্ট মেয়েটা। আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে ভাঁজ ফেলল। সকাল সকাল আরশের মুখ দর্শন হতে বিরক্তিতে কপালের মাঝ বরাবর ভাঁজ পড়ল। আপনা আপনি এক ভুরু উপরে উঠে গেল, ঠোঁট বেঁকে গেল একপাশে। আরশ চুপচাপ দাঁড়িয়ে শুধু লক্ষ্য করল নুসরাতের বিকৃত ঘটা মুখ। আর ধৈর্য রাখতে পারল না, নিজের গাম্ভীর্য ধরে রেখে বড় মানুষের মতো বলল, শুনলাম আজ তোরা চলে যাচ্ছিস? এই কথা বলতেই নুসরাতের চোখের সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ। সে ঘুম থেকে উঠছিল নিচতলায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়েছিল। তখন মেয়েটার কানে সব কথা এসেছিল। একবার উকি মেরেছিল রেলিং ধরে। তখন জলে চিকচিক করতে থাকা বাবার চোখ দেখেছে। বুকের ভিতর ধরফর করে ওঠে, কিছু একটা ধুকপুক করে জ্বলছে। চোখ মুখ কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ খুঁচিয়েতে লাগলো। আরও সে এটা লক্ষ্য করলো খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে সাধারণ লাগলো। ভুরু চুলকে আরশ চুলগুলো ব্যাক ব্রাশ করলো। দুই হাত আড়াআড়ি বুকের মাঝে বেঁধে নিল। যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হয়ে গিয়েছে, আর আমাদের পরিচয় বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না, বুঝলি? যাই হোক, তো কয়েক ঘন্টা অ্যাডভাইস দিতে আসলাম। যেহেতু আমি তোর স্বামী, কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসব তখন তোকে এরকম এসে যেন পাই। নাম্বার 1 অ্যাডভাইস, স্লিম হবি। মোটা মেয়ে আমার একদম পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলে ইচ্ছে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পেরেছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর গায়ের এই রঙটা আসলে আমার পছন্দ না। সকালে দেখি তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, বিকেল হলে তুই কালো। গিরগিটের মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের বর্ণ। তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবি। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেজো বাবা যদি তোর বিয়ে দিতে যায় তুই বলবি আমি বিবাহিত মহিলা, আমার স্বামী আছে প্রবাসে। সে আসলেও আমার স্বামী, না আসলেও আমার স্বামী। তার অপেক্ষা করে এই জীবন কাটাতে চাই আমি, তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নাম্বার 4, আমার স্মৃতিগুলো ভুলবি না। যদি ভুলে যাস তাহলে দেওয়ালের সাথে 2টো বাড়ি মেরে দেবো মাথায়, তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেট মনে রাখবি। প্রতি বছর এই দিনে আমাকে একটা মেসেজ লিখবি। নাম্বার তো আছেই তোর কাছে। অ্যাডভাইস নাম্বার 5, ছেলে বন্ধু বানাবি না। আর এই ফোলা ফোলা গালগুলো যেন এইরকমই থাকে। তোর মুখের মধ্যে এই একটা জিনিসই আমার পছন্দ, বুঝেছিস? চাইলে আরও একটু খেয়ে গাল ফোলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেজো বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে আমি যখন আয় করব তখন মেজো বাবার সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ নিবি না, বুঝেছিস? তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি। তুই তো এখন নিজের মানুষ। ওই দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, আর গালগুলো গোলাপি। মেয়েটাকে দেখলে তুই দেখতেই থাকবি, সামনে দেখলে মন চাইবি 2-1 চুমু খেয়ে ফেলতে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছি। আমার মন চেয়েছিল, আমি নিজেকে বলেছি চুপ, অন্যের বউয়ের দিকে তাকাস, তোর চোখগুলো গেলে দেওয়া উচিত। ও আরেকটা কথা, মেয়েটাকে দেখলেই ইচ্ছে করে গাল টিপে দিতে। আরশের বকবক শুনে নুসরাত শব্দ করে শ্বাস ফেলল। 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ উল্টায় একটা শব্দ করলো। গাল টিপে দিতে ইচ্ছে করে, গলা টিপে দিতে ইচ্ছে করে না? আরশ পকেটে হাত পুরে কান পেতে বলল, কি? আবার বল, ঠিকঠাকভাবে শুনতে পাইনি। কিছু না। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসল সিঙ্গেল বেডে। আরাম করে বসে গলা খাকানি দিয়ে নিজের গলা পরিষ্কার করে নিয়ে আওড়ালো, আচ্ছা ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ থাক। তোকে অ্যাডভাইসগুলো আগে দিয়ে নি। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা বেশি হবে না, 5 ফুট 2-3 হলেই চলবে, বা 4 ফুট 11 ইঞ্চি হলেও চলবে। আমার লম্বা মেয়ে পছন্দ না, খাটো হবি। এখন তো খাটো, আমার পেটে এসে পড়িস। যখন আমাদের অনেক বছর পরে দেখা হবে তখন যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসে পড়িস, আর আমি ঝুঁকে তোর দিকে তাকিয়ে যেন বুঝে যাই ওটা তুই, কালিয়ানি মাসি, যেই কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না,
আর ন্যাকা তো একদমই হবি না। মানুষের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করিস, যদি পারিস তো কোপাকুপিও শিখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না, বলবি এটা আমার দোষ না, এটা আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্ল্যাট জুতা পরবি। ওই যে বলে স্লিপার, ওইসব মেকআপ করবি না। কাপড় পুরনো ছেঁড়া ফাটা পরবি, যাতে মানুষ দেখলে বলে তুই ওই বাড়ির কাজের বেটি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে। ওড়না পরবি। আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষরে অক্ষরে মানবি। আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না। এরকম কোনো প্রপোজাল আসলে রিজেক্ট করবি। আমার অপেক্ষায় থাকবি 20 বছর, 30 বছর পর আমি না আসলেও আমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকবি। তবু দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয়ে কোনো কিছু আসে তাহলে ওখান থেকে বসে তোকে বটি দিয়ে কোপ মারবো, আর নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারবো, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুচে যায়। আমি কিন্তু নিজের অধিকারের বিষয়ে খুব সেন্সিটিভ। যা আমার তা পিওর আমার থাকবেই, অন্য কেউ এতে নজর দেবে না, আর তুইও অন্য কাউতে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড মাল আমি ঘৃণা করি। আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করব, এরকম কি হয়? তাই একদম বেশি বেশি করে উড়বি না। ওখানে বসে ডানা ছেটে দেব, তারপর ভালো করে উড়বি আর গান গাইবি, পাঞ্ছি পানো উড়তে ফিরি মাস্ত গগান মেয়ে। নুসরাত বিরক্তি নিয়ে আরশের বক্তৃতা চুপচাপ গিলল। অতপর আরশের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পরে বলল, এবার আমি বলি। আরশ চুপ করে বসল, মাথা নাড়িয়ে ইশারা করল কথা বলার জন্য। নুসরাত 2 হাত কোলের ওপর রেখে আরশের দিকে একপল তাকিয়ে বলল, এত আপনার বিরক্তিকর বাধ্য বক্তৃতা শুনলাম আমি। এবার আমার কথা শুনুন আপনি। এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না, দেখলে ইচ্ছে হয় চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। আর আগে আপনাকে আমার আগাগোড়া একদমই পছন্দ না, তাই আপনার গরুমার্কা অ্যাডভাইস শুনতে আমার বয়ে গিয়েছে। আরশ চোয়াল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অধর এলিয়ে হেসে বিছানা থেকে নামতে যাবে, আরশ হাত চেপে দাঁড় করিয়ে দিল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নুসরাত একদম বেশি কথা বলবি না, যা বলছি তা চুপচাপ শুনবি। আর উড়াউড়ি তো একদম করবি না, নেভার। যেটা আমার সেটা আমার, তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু কখনো শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট? নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টালো, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, যেটা আমার সেটা আমার, তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট?